আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজের এবং আমি নুসরাত সুলতানা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এদিকে জিয়া উদ্যানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খুব শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার কর্ম সবার মাঝে তুলে ধরতে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা এর উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজন। প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঘুরে দেখার পাশাপাশি সেখানে রাখা শোক বইয়ে সই করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের আগে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। খুব শিগগিরই বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বলেও জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন, অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নেতাকর্মীদের উজ্জীবিত করবে। আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো বহু আগে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছি। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক ঘটনার কারণে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় এবং কৌশলী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খুন করা হচ্ছে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বিকেলে 4:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তিনি। 30 মিনিটেরও বেশি সময় ধরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান হাই কমিশনার। এদিকে রাত 9টায় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রুদ্র, পাকিস্তান হাইকমিশনারের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং রাতে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে কি নিয়ে কথা হতে পারে জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। সাদিয়া, বিকেল 4:30টার দিকে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে গুলশানের কার্যালয়ে প্রবেশ করেন এবং আধা ঘন্টার মতো সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে দলের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে এখনও জানানো হয়নি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি, সামনে নির্বাচনকে নিয়ে দুদেশের সম্পর্ক এবং আগামীতে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে পাকিস্তানের যে ব্যবসায়িক, দুই দেশের যে ব্যবসায়িক উন্নয়ন সহ নানা ধরনের যে কার্যক্রম, এসব বিষয়ে আসলে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ এবং আগামী দিনে দুদেশের সম্পর্ক যেন আরও জোরদার হয় সে বিষয়ে আসলে আলোচনা হয়েছে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার চলে যাওয়ার পরপরই কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিলার লোর্ডস। তিনি 6:45 পর্যন্ত এখানে ছিলেন। মিনিট দুয়েক আগে আসলে বৈঠক শেষ করে বের হয়ে গেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে হয়তো কিছুক্ষণ পরে এই দুই দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কি বিষয়ে আসলে আলাপ আলোচনা হলো সে বিষয়ে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি কিছুক্ষণ পরে হয়তো বিস্তারিত আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন, রাত 9টায় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা।
এবং আমরা যেটি জানতে পেরেছি যে 9টার দিকে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকের সুনির্দিষ্টভাবে কোনো এজেন্ডা কি রয়েছে সেটি আমরা এখনো আসলে জানতে পারিনি। কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি যেটি বলেছেন যে আগামী নির্বাচন এছাড়া নির্বাচনী যে কৌশল, সেই কৌশল ঠিক করার জন্য সেই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থীদের সঙ্গে জোটের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে আসলে কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। সব মিলে সামনের যে নির্বাচনী কৌশল, সেই নির্বাচনী কৌশল ঠিক করতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তার কাছে জানতে চেয়েছিলাম, আমরা নানাভাবে গুঞ্জন শুনছি যে আজকের এই বৈঠক শেষে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আসলে ভারমুক্ত করা হবে বা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে, এরকমটি আমরা শুনতে পেরেছি। তবে এই বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিন্তু আমাদেরকে নিশ্চিত করে কিছু বলেনি। আসলে বৈঠকে কি আলোচনা হবে সেটি জানতে আসলে বৈঠক শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। শীত উপেক্ষা করে সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব মহাসচিব ডক্টর মোর্শেদ খান বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই গণতন্ত্র অর্জনের পথে বাংলাদেশ। ম্যাডাম আমাদের জন্য গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। এটা আমাদের আসলে একটা সফট কর্নার, হ্যাঁ, আমাদের ভালোবাসার জায়গা। দল বা কোনো কিছু করি না, রাজনীতির সাথে জড়িত ছিলাম এমন কিছু না, কিন্তু কেন জানি না, মানে তাকে খুবই ভালো লাগে আর কি। আমাদের নেত্রী, মহান নেত্রী ছিল, মানুষের কল্যাণে কাজ করেছে, কাজেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করব, এটাই তো স্বাভাবিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এ পর্যন্ত 610টি আপিল করেছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। গত 5 জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথম দিন 42টি আবেদন জমা পড়ে, দ্বিতীয় দিন মঙ্গলবার 122টি আবেদন করা হয়, তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পড়ে 131টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। অন্যদিকে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ভোট একটি সাধারণ জনগণের একটা গোপনীয় বিষয়। এই গোপনীয় বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকায় চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে। তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে তাদের তাহলে গোপনীয় থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়, এই আইনটা কালো আইনের মতো একটা আইন। শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই কোর্ট কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজ আপিলের শেষ দিন ছিল, তো কতজন আপিল করেছেন এবং পরবর্তী প্রক্রিয়াগুলো আসলে কি হবে আমাদের জানাবেন? হ্যাঁ, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আজকে কিন্তু আপিলের শেষ দিন। আর আপিলের শেষ দিনে এসে প্রার্থীরা কিন্তু সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তারা অনেকটাই বেশি লোকজন এসেছেন। আমরা দেখেছি সকাল থেকেই যা এসেছেন এবং সেই যে দীর্ঘ লাইন, সেই লাইনটি কিন্তু বিকেল 5টা পর্যন্ত শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন। যারা 5টার মধ্যে নির্বাচন কমিশনে আসলে এই আপিল করতে এসেছেন তাদের আপিল এখন পর্যন্ত নেওয়া হচ্ছে। তো আপনি জানেন যে আজকে কিন্তু আবেদন পড়েছে 141টি। এ নিয়ে এখন পর্যন্ত আবেদন পড়েছে মোট 627টি। এর আগে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত আবেদন পড়ে 669টি।
প্রার্থীরা আবেদন করতে নির্বাচন কমিশনে সকাল থেকেই তারা ভিড় করেছে, লাইনে দাঁড়িয়েছে এবং সেই যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত শেষ হয়নি। বিকেল 5টা পর্যন্ত কিন্তু আবেদন নেয়ার কথা থাকলেও যারা 5টার মধ্যে এখানে প্রবেশ করেছেন তাদের যে লাইন সেটি কিন্তু এখনও শেষ হয়নি। তো যারা এখন পর্যন্ত আছেন এখানে তাদের আবেদনগুলো কিন্তু আজকে গ্রহণ করে আগামীকাল কিন্তু এগুলো শুনানি করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো নির্বাচন কমিশনে যারা এসেছেন, যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন, আপিল করেছেন, তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছেন যে তাদের নেহাত অনেক ক্ষুদ্র বিষয় নিয়েও কিন্তু তাদের এই মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে লাইনে দাঁড়িয়ে আছেন আরও প্রায় 30 জনের মতো প্রার্থী। তারা এখন পর্যন্ত আপিল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এই আপিল কার্যক্রম শেষ হলেই কিন্তু আপাতত আজকের মতো এবং শেষ দিনের মতো এই আপিল আবেদন শেষ হবে এবং আগামীকাল থেকে এই আপিলের উপর শুনানি করা হবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ হাসান। নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের আমেজ সব জায়গায় আছে। এ সময় বিভিন্ন অজুহাতে মাজারে হামলার নিন্দাও জানান তিনি। এর আগে নগরীর বুড়া পীরের মাজার ও হজরত শাহ সুফি সৈয়দ কালুসার মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। যে অ্যাটমসফিয়ার আছে আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি। আর লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে এর জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর গোড়-এ শহীদ বড় মাঠে এই কর্মসূচি উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, এই নির্বাচনে একই সঙ্গে হ্যাঁ ভোট ও না ভোট অনুষ্ঠিত হবে, আর হিন্দু ও আদিবাসী ভোটারদের সুরক্ষা দিবে প্রশাসন। গণভোট হলে 50 বছরের জন্য দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। কারণ এর মধ্যে আমরা একটা জানেন যে এই আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। তো আপনি এটাতে হ্যাঁ বলবেন অথবা না বলবেন। নির্বাচনের মাঠে এবার শুধু ভোটের লড়াই নয়, চলছে সম্পদেরও যেন নীরব প্রতিযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর তালিকা বলছে 501 জন কোটিপতি। প্রতি 4 জন প্রার্থীর একজনের পকেটে রয়েছে কোটি টাকার বেশি সম্পদ। তাদের মধ্যেও আবার 7 জন আছেন যাদের সম্পদের অঙ্ক শত কোটি টাকার উপরে। তবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। একসময় সংসদে যাওয়ার স্বপ্ন মানেই ছিল ত্যাগ, আন্দোলন আর জনসংযোগ। এখন সেই ছবিতে যোগ হয়েছে ব্যাংক ব্যালেন্স আর সম্পদের হিসাব। গ্রাম থেকে শহর সব আসনেই দেখা যাচ্ছে জমি, ফ্ল্যাট, গাড়ি আর ব্যবসায়িক বিনিয়োগের দীর্ঘ তালিকা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকায় চোখ বুলালে দেখা যায় মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটিপতি। এই কোটিপতির তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা।
বৈধ প্রার্থীদের 27.19% কোটিপতিদের দলে শীর্ষ অবস্থানে 365 কোটি 5,28,836 টাকা নিয়ে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান, তার সম্পদ 265 কোটি 3,02,957 টাকার। এই তালিকায় রয়েছে লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, তার সম্পদ 126 কোটি 47,55,736 টাকার, আর সম্পদের পরিমাণ 108 কোটি 77,80,999 টাকা নিয়ে আছেন ঢাকা 7 আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। হলফনামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে 143 জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে কোটিপতি প্রার্থী 114 জন, 51 জন কোটিপতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রাকিব হাসান, RTV, ঢাকা। নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ডে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে মন্তব্য করে এর তদারকিতে নির্বাচন কমিশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হলফনামা দাখিলের পর কেউ যেন ক্রাউড ফান্ড গঠন করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলেছেন তারা। কমিশন বলছে, ক্রাউড ফান্ডের স্বচ্ছতা নিশ্চিতে এর হিসাব দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। খান আলমিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব। যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন। নির্বাচনী ব্যয় নির্বাহী ক্রাউড ফান্ড গঠন পশ্চিমা বিশ্বে প্রচলিত হলেও বাংলাদেশে একেবারেই নতুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপি সহ অন্যান্য দলের কয়েকজন প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ক্রাউড ফান্ড গঠন করেছেন। এতে বেশ সাড়াও পেয়েছেন তারা। ক্রাউড ফান্ড গঠনের ক্ষেত্রে প্রার্থী কিংবা দাতার পক্ষ থেকে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য এর তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। কালো টাকার যে প্রসঙ্গগুলো আছে সেটা তো আর কেউ বলতে চান না, সেটা নানাভাবে সে এই ধরনের প্রক্রিয়াগুলোতেই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, এটা বিশ্বাসের ব্যাপার, নীতির জায়গাতে ঠিক থাকা, তবে নির্বাচন কমিশনের এখানে একটা মনিটরিংয়ের প্রয়োজন আছে। এখানে কালো টাকার সংস্থান হচ্ছে কিনা, অথবা এখানে প্রপারলি ট্র্যাকিং হচ্ছে কিনা, যে কার টাকা আসতেছে এবং প্রপার যে অ্যাকাউন্টসটা সেটা মেনটেন করা হচ্ছে কিনা, অথবা ইলেকশন কমিশনের যে বিধি আছে, আমাদের যে আচরণ বিধি বা নির্বাচনের যে ফিনান্সিয়াল যে রুলসের যে বিধিটা আছে, ওটা কাভার করে কিনা, এই প্রশ্নগুলো মানুষ তুলছে। ফলে স্বাভাবিকভাবেই স্বচ্ছতার জায়গা থেকে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হলফনামা দাখিলের পরও ক্রাউড ফান্ড গঠনের সুযোগ নিচ্ছেন অনেকে। এটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। আমি যে অ্যাপ্লিকেশনে আমার যে নমিনেশন ফর্মে তো আমি দিয়েছি যে আমার নির্বাচনের যে ব্যয়টা হবে সেই ব্যয়টা আমি এই জায়গা থেকে কভার করব, কিন্তু এখন আমি যদি ক্রাউড ফান্ড করি তাহলে এটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এখানে জমা দেওয়ার পরেও যদি এরকম ইনকাম করতে থাকে তাহলে সেটা এখন আমি যেহেতু আইনি বলা নাই, আমি বলবো এটা আনএথিক্যাল, অনৈতিক কাজ, এবং এটা ইলেকশন কমিশনের বলা উচিত যে এখন এই ধরনের জিনিস বন্ধ করার জন্য। কমিশন বলছে ক্রাউড ফান্ড গঠন আইন বিরুদ্ধ নয়, তবে এর পুঙ্খানুপুঙ্খ হিসেব ইসির কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। সোর্স অফ ইনকাম কিভাবে উনি করবেন, নির্বাচনী ব্যয় করবেন, সেটার জন্য ওনাকে একটি স্টেটমেন্ট দিতে হবে, এবং পরে নির্বাচন শেষেও ওনাকে একটা অ্যাকাউন্টস অফ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস দিতে হবে খরচের। সীমাবদ্ধ নির্বাচনী ব্যয়ের অতিরিক্ত অর্থ ক্রাউড ফান্ডে যোগ হলে সে অর্থ কিভাবে ব্যয় হবে কিংবা সংরক্ষিত থাকবে সে বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা গণতন্ত্র চায় না তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথে নিহত মুসাব্বিরের পরিবারের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে কিনা তা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে হবে। নির্বাচন ঠেকাতে এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা কোনোভাবেই সফল হবে না। এই হত্যার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, কথিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা, তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরো অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সেই পরিকল্পনা আছে।
যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। হত্যার 2 দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, শনাক্তও হয়নি কেউ। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের কাজ করছে তারা। পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম। সকালে তেজগাঁও থানার ওসি জানান, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে, শিগগিরই মূল হোতাদের গ্রেফতার করা হবে। গত বুধবার রাতে বসুন্ধরা সিটির পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি। দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও তেজতুরি বাজার এলাকার বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজ শেষে কারওয়ান বাজার কাজীপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গত বুধবার রাতে কারওয়ান বাজারে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিতে 3 টাকা বেড়ে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। আব্দুর রহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। বছরের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে স্বস্তির হাওয়া। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। তবে ক্রেতারা বলছেন কোনো কোনো সবজির দাম কিছুটা কম হলেও এখনো নাগালের বাইরে। আগে 500 টাকা বাজার করলে ব্যাগ বইরা বাজার করে নিতে পারছি, আর 500 টাকা আনলে 10 টাকা করে নিতে পারি। সমস্ত কাঁচা বাজারটা সবকিছু বেশি পাওয়া যায় মার্কেট আর কি, একটু সামান্য বেশি আর কি। দাম বৃদ্ধি পেয়েছে চাল, চিনি ও মসুর ডালের। চাল কেজিতে 3 টাকা বেড়ে 80 থেকে 85 টাকা, চিনি প্রতি কেজি 10 টাকা বেড়ে 110 টাকা ও ডাল 150 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কলা ছেলে বাড়ি গেছে 15 টাকা 20 টাকা কেজিতে, নাজিরশালে 3-4 টাকা, মিনিকেটও 3-4 টাকা, 28-এ 2 টাকা 3 টাকা। এদিকে পেঁয়াজের পাশাপাশি আলুর দামও কমেছে। কয়েক সপ্তাহ আগেও যে আলু বিক্রি হতো 100 টাকার বেশি দামে, এখন তা নেমে এসেছে কেজি প্রতি 20 থেকে 25 টাকায়। আজকে আলু কিনলাম কিছুদিন আগে 20 টাকা, 30 টাকা হয়ে গেছে। পেঁয়াজ সরবরাহ অনেক ফলন এবার ভালো হয়েছে। সবজির বাজারও সাপ্লাই যেহেতু বেশি, তো সাপ্লাই হিসাবে দামটা মোটামুটি রিজনেবল। সবজির দাম কমায় খুশি ক্রেতা ও বিক্রেতা উভয়। তবে মাছ, মাংস, মুদিপণ্যের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। মিনিকেট তাহলে। তীব্র টানা কনকনে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পৌষের শুরু থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে একই সঙ্গে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শ্বাসতন্ত্রের রোগের প্রাদুর্ভাব। ঠান্ডাজনিত রোগে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে শীতজনিত কারণে নতুন রোগীর চাপ বেড়েছে। নিয়মিত যেসব রোগী থাকে, শীতের প্রকোপে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। আর যেসব রোগী আসছে তাদের মধ্যে শিশু ও বৃদ্ধ এবং বক্ষব্যাধিজনিত রোগীর উপস্থিতি বেশি।
আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যালের অংশ হিসেবে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করে বেকম্যানস। আয়োজকরা জানিয়েছেন, সবার জন্য উন্মুক্ত 2 দিনব্যাপী এই ফেস্টিভ্যাল চলবে আগামীকাল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।